আমরা পদার্থের অবস্থার পরিবর্তন এই টপিকটি শুরু করছি। তো তাপ তাপ বা হিট তিন প্রকারের হয়ে থাকে, যথা বোধগম্য তাপ, লীন তাপ এবং বিকীর্ণ তাপ। তাহলে তাপ তিন প্রকারের শুনলে, প্রথমে যেটা রয়েছে বোধগম্য তাপ শুরু করছি। দেখো না, যে তাপ প্রয়োগ করলে কোনো বস্তু উত্তপ্ত হয়, গরম হয়, তার মানে তার তাপমাত্রা বাড়ে। আবার যে তাপ নিষ্কাশিত করলে, অর্থাৎ বস্তু তাপ বর্জন করলে তার ফলে বস্তুটি শীতল হয়, তার মানে তাপমাত্রার পরিবর্তন ঘটায়, এমন তাপকেই বলা হচ্ছে বোধগম্য তাপ। মানে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য তাপও ভাবতে পারি, যে আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি যে বস্তুটা উত্তপ্ত হলো না শীতল হলো, এমন যে তাপ প্রয়োগ করলে বা নিষ্কাশন করলে সেই তাপটাই বোধগম্য তাপ। দেখো, যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন ঘটায় তাকে বোধগম্য তাপ বলে, তাকে বোধগম্য তাপ বলা হয়। এই তাপে পদার্থের অণুগুলির গতিশক্তি বাড়ে। তাহলে মাথায় রাখার চেষ্টা করবে, মনে রাখবে যে গতিশক্তি বাড়ে, অণুগুলির, পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। এই বোধগম্য তাপ যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু বস্তু কণার গতিশক্তি বৃদ্ধি পায়। এই তাপকে আমরা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। যে কথাগুলো বললাম এখানে আছে, লক্ষ্য করো। এই তাপে পদার্থের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, এই তাপ থার্মোমিটারে পরিমাপ করা হয়। তাহলে এটাই হচ্ছে বোধগম্য তাপ। আর লীন তাপ, যে তাপ প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। তার মানে যে তাপ শুধুমাত্র বস্তুর অবস্থা, মানে ভৌত অবস্থা, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় অবস্থার পরিবর্তন ঘটায়, তাকেই বলা হচ্ছে লীন তাপ। এক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না, পদার্থের তাপমাত্রা সবসময় স্থির থাকবে, এমন যে তাপ সেটাকেই বলা হচ্ছে লীন তাপ। এই তাপ পদার্থের অণুগুলির স্থিতিশক্তি বাড়ায়। তাহলে দেখো, বোধগম্য তাপ গতিশক্তি বাড়িয়েছিল, আর আমার লীন তাপ বস্তুর কণাগুলো বা অণুগুলোর স্থিতিশক্তি বৃদ্ধি করে। এই তাপকে থার্মোমিটারে পরিমাপ করা যায় না। তাহলে লীন তাপ আমরা যেটা বলছি, দেখো, যে তাপ শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লীন তাপ বলে। লীন তাপে পদার্থের অণুসমূহে স্থিতিশক্তি বৃদ্ধি পায়, ইহা থার্মোমিটারে মাপা যায় না। আরেকটি তাপ রয়েছে বিকীর্ণ তাপ। আমরা তিন প্রকার তাপের কথা বলেছিলাম। বিকীর্ণ তাপ কি ধরনের তাপ? না, যে তাপ কোনো মাধ্যম ছাড়া কিংবা মাধ্যম থাকলে সেই মাধ্যমকে উত্তপ্ত না করে সঞ্চালিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, কিন্তু মাধ্যমকে উত্তপ্ত না করে কিংবা মাধ্যম না থাকলেও আমার হচ্ছে এই ধরনের তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হতে পারে। তো এই বিকীর্ণ তাপ তোমরা অলরেডি জানো, সূর্য থেকে ভূপৃষ্ঠে যে তাপ সূর্য থেকে আসছে সেটা বিকিরণ পদ্ধতিতে আসছে। তার মানে এই যে তাপ, এটা একটা বিকীর্ণ তাপ। এই ধরনের কথাটা বোঝার চেষ্টা করো, যে তাপ মাধ্যম ছাড়া বা মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকীর্ণ তাপ বলে। সূর্য থেকে বিকীর্ণ তাপ পৃথিবীতে আসে। এবার দেখো, আমরা লীন তাপ এখানে মেন আলোচনা। কাজে পদার্থের যে লীন তাপ, তার মানে তার অবস্থার পরিবর্তন ঘটায়, সেই অবস্থান্তর অনুসারে লীন তাপকে আমরা চার প্রকারে, অর্থাৎ চারটে শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে
তোমরা অলরেডি শুনে থাকবে গলনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর বাষ্পীভবনের লিনতাপ, চতুর্থ হচ্ছে ঘনীভবনের লিনতাপ। অবস্থার পরিবর্তন ভেদে এই লিনতাপের এক একটা নামকরণ হয়েছে এবং এই নামের সাথেই অবস্থার পরিবর্তন কথাগুলি সংযুক্ত রয়েছে। দেখো, আমার প্রথমে যে পয়েন্টের আলোচনা করছি আমরা, যে গলনের লিনতাপ, পদার্থের গলনের লিনতাপ মানে কঠিন পদার্থকে গলতে পারে, গলাতে পারে, অর্থাৎ কঠিন পদার্থ থেকে তরলে রূপান্তরিত করতে যে তাপ প্রয়োগ করতে হয় সেই তাপকেই গলনের লিনতাপ বলা যেতে পারে। যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে গিয়ে তরলে পরিণত হয় সেই তাপকেই বলা হচ্ছে গলনের লিনতাপ। দেখো, আমরা এক একটা ডেফাইন্টের কথা আসছি, যে পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ চার প্রকারের: গলনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ। গলনের লিনতাপ একক ভরের কোন কঠিন পদার্থকে স্থির তাপমাত্রায়, মানে তাপমাত্রা পরিবর্তন হবে না, স্থির তাপমাত্রায় তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের গলনের লিনতাপ বলা হয়। তাহলে একক ভরে কোন কঠিন পদার্থকে তরলে পরিণত করার জন্য স্থির তাপমাত্রায়, অবশ্যই স্থির তাপমাত্রায় তরলে পরিণত করার জন্য যে তাপ প্রয়োগ করতে হয় তাকে গলনের লিনতাপ বলা হয়। তাহলে কঠিনীভবনের লিনতাপের ডেফিনেশনটা কেমন আসতে পারে না, একক ভরে কোন তরল পদার্থকে স্থির তাপমাত্রায় কঠিনে রূপান্তরিত করার জন্য যে তাপ প্রয়োগ নিষ্কাশন করতে হয়, মানে তাপ বেরিয়ে আসবে, তাপ ওখান থেকে বর্জিত করতে হবে, তার মানে সেই নিষ্কাশিত তাপকে বলা হয় কঠিনীভবনের লিনতাপ, ওই পদার্থের কঠিনীভবনের লিনতাপ। তার মানে শুধু অবস্থার কথা অনুযায়ী ডেফিনেশন গুলো একই রকমের হবে। দেখো, একক ভরের কোন তরল পদার্থকে স্থির তাপমাত্রায় কঠিনে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের কঠিনীভবনের লিনতাপ বলা হয়। তাহলে দুটো লিনতাপের ডেফিনেশন শুনলে, একটি গলনের লিনতাপ আর একটি কঠিনীভবনের লিনতাপ। এই দুটো তাপ পদার্থের, একটা নির্দিষ্ট পদার্থের এই দুটো তাপের মান, লিনতাপের মান কিন্তু সমান কিন্তু বিপরীতধর্মী, মানে একটা প্রয়োগ করতে হয় আর একটা মুক্ত করতে হয়, মানে নিষ্কাশন করতে হয়, বের করে নিতে হয়। তার মানে একটা প্রযুক্ত তাপ আর একটা বর্জিত তাপ, এই হচ্ছে তফাৎ। যেমন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা বরফের গলনের লিনতাপ কত জানি না, 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস এককে। আমি এক্সাম্পল হিসাবে আনছি, তার আগে কথাটা বলে দিই যে কোন পদার্থের গলনের, অবশ্যই একটা নির্দিষ্ট পদার্থের, অর্থাৎ কোন পদার্থের গলনের লিনতাপ ও কঠিনীভবনের লিনতাপ সমান হয়, মানে পরস্পর একই মান হয়ে থাকে। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের গলনের লিনতাপ সিজিএস পদ্ধতিতে
ক্যালোরি পার গ্রাম। কেমন, এটা এটা তোমাদের অনেকেরই জানা আছে যে বরফের গলনের লিন তাপ কত না 80 ক্যালোরি পার গ্রাম। অবশ্যই এটা সিজিএস এককে হচ্ছে। এবার এসআই পদ্ধতিতে ওই মানটা হবে 3.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম আসবে। তার মানে দেখো এসআই পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে হচ্ছে মানটা হবে 3.36 ইন্টু 10⁵, 10⁵, এখানে লেখাটা শর্ট হয়ে যাচ্ছে, জায়গাটা একটু আমি ছোট্ট করে লিখছি। 3.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম। এটা হচ্ছে গলনের লিন তাপটা শুনলে। এবার এর তরল অবস্থা কি জল, তাহলে জলের কঠিনীভবনের লিন তাপ কত হবে না 0°C উষ্ণতায় জলের মানে আবার 0°C উষ্ণতায় জলের কঠিনীভবন লিন তাপ, কঠিনীভবনের লিন তাপ সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম ও এসআই পদ্ধতিতে 3.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম। তাহলে দেখো গলনের লিন তাপ এবং কঠিনীভবনের লিন তাপ একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে। শুধু পার্থক্যটা কি না গলনের ক্ষেত্রে তাপটা প্রযুক্ত হয় আর হচ্ছে এর ক্ষেত্রে কঠিনীভবনের ক্ষেত্রে তাপটা নিষ্কাশিত হয়। এটা হচ্ছে তফাৎ। এর পরের যে দুটো লিন তাপ আরো রয়েছে, একটি হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ, আরেকটি হচ্ছে ঘনীভবনের লিন তাপ। সে দুটো পয়েন্টে আলোচনা করছি, লক্ষ্য করো। ঠিক একইভাবে ডেফিনেশন গুলো করতে পারবে যে আমরা বাষ্পীভবনের লিন তাপ যদি বলি সেই ডেফিনেশনটা কেমন আসে, আমি এইখানে লিখছি বাষ্পীভবনের, অর্থাৎ এই জায়গাটা মুছে পরিষ্কার করে লিখছি তাও, যে বাষ্পীভবনের লিন তাপ এর ডেফাইনটা কেমন আসবে না একক ভরে কোন তরল পদার্থকে স্থির তাপমাত্রায় বাষ্পে রূপান্তর করবার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ এখানে তাপ প্রযুক্ত করতে হবে তরল থেকে বাষ্প বা গ্যাসে রূপান্তর করার জন্য, সেই তাপটিকেই বলা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। তাহলে আমরা ডিফাইনটা কিভাবে আসছি দেখো, একক ভরের কোন তরল পদার্থকে স্থির তাপমাত্রায় বাষ্পে বা গ্যাসে বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থে বাষ্পীভবনের লিন তাপ বলা হয়। কেমন, তাকে ওই পদার্থের বাষ্পীভবনের লিন তাপ বলে, বাষ্পীভবনের লিন তাপ বলে। তাহলে একই রকম ডিফাইন, বিষয়টা তো একই রকমই আসা উচিত। একক ভরে কোন তরলকে স্থির তাপমাত্রায় বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় তাকেই বলা হয় ওই পদার্থের বাষ্পীভবনের লিন তাপ।
তেমনি ঘনীভবনের লিনতাপ কেমন? ঘনীভবনের লিনতাপের ডেফিনেশনটা কেমন আসতে পারে? চতুর্থ প্রকারের লিনতাপ। না দেখো, ঘনীভবন মানে ঠিক এটার বিপরীত, অর্থাৎ বাষ্পকে তরলে রূপান্তর করতে হবে। তার মানে একক ঘরে কোন বাষ্পকে, কোন পদার্থের বাষ্পকে, একক ঘরে কোন পদার্থের বাষ্পকে স্থির তাপমাত্রায় তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করা হয়, বাষ্পকে তরলে ঘনীভূত করার জন্য তথা তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ঘনীভবনের লিনতাপ বলা হয়। তাহলে এই ডিফাইনটাও করতে পারলে যে ঘনীভবনের লিনতাপ কাকে বলবো, তাহলে একক ভরের কোন পদার্থের বাষ্পকে স্থির তাপমাত্রায় তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের ঘনীভবনের লিনতাপ বলা হয়। ঠিক এক্ষেত্রেও বাষ্পীভবনের লিনতাপ এবং ঘনীভবনের লিনতাপের মান দুটো পরস্পর সমান। তার মানে কোন পদার্থের বাষ্পীভবনের লিনতাপ ও ঘনীভবনের লিনতাপ সমান হয়, একই মানের হতে পারে। কেমন? যেমন ধরো, আমরা জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে। হ্যাঁ, যেমন জলের বাষ্পীভবনের অবশ্যই প্রমাণ অবস্থায় বাষ্পীভবনের লিনতাপ সিজিএস পদ্ধতিতে 537 অর্থাৎ 537 ক্যালোরি পার গ্রাম, এটা আমাদের জানা মান। হ্যাঁ, এটা আমরা প্রায় 540 ক্যালোরি পার গ্রাম কথাটা বসিয়ে থাকি। এবং এসআই পদ্ধতিতে ওই মানটা হয় 2.26 into 10⁶ জুল পার কিলোগ্রাম। এটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ গেল। আবার ওই পদার্থটার ঘনীভবনের লিনতাপ, যেমন জলীয় বাষ্প মানে স্টিম। তাহলে আবার দেখো, স্টিমে মানে জলীয় বাষ্পে ঘনীভবনের লিনতাপ একই হবে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে। লিনতাপ সিজিএস পদ্ধতিতে ওই 537 ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে 2.26 into 10⁶ জুল পার কিলোগ্রাম। মাথায় রাখবে, সেখানে কিন্তু 10⁵ ছিল আর এখানে 10⁶। এই গুণক দুটো রয়েছে আলাদা। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবে। তাহলে এই হলো লিনতাপ সম্পর্কীয় আলোচনা। এরপর আমরা আর্দ্রতা
তথা সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প এই টপিকটা শুরু করছি। তাহলে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প অর্থাৎ স্যাচুরেটেড ভেপার এবং আনস্যাচুরেটেড ভেপার, কোনো আবদ্ধ একটা জায়গাতে সর্বাধিক যতটা বাষ্প থাকার কথা একটা নির্দিষ্ট উষ্ণতায়, যদি সর্বাধিক সেই পরিমাণ বাষ্প থাকে তাহলে ওই বাষ্পটাকেই বলা হয় সম্পৃক্ত বাষ্প। আর যদি সর্বাধিক যত পরিমাণ বাষ্প থাকার কথা তার থেকে কম পরিমাণ বাষ্প থাকে তাহলে বলা হয় ওই বাষ্পটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। এবার সম্পৃক্ত বাষ্প একটা চাপ দেয়, সেই চাপটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ। আবার জলের ক্ষেত্রে অর্থাৎ জলীয় বাষ্পের ক্ষেত্রে এই সম্পৃক্ত যে বাষ্পচাপ তাকে জলীয় টান বলা হয়, অ্যাকুয়াস টেনশন বা জলীয় টান বলে। তাহলে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প সেটাকে আরো মিনিং করছি। দেখো, একটা ছবি এঁকে একটা আবদ্ধ পাত্র নিয়েছি। এই আবদ্ধ পাত্রে দেখো, আবদ্ধ পাত্রে স্থির উষ্ণতা, এই সিস্টেমটার উষ্ণতাটাকে স্থির রাখা হল, কিছু জল রাখা হয়েছে। এবার এই জলের পৃষ্ঠতল উপরিতল বরাবর কি হবে না, ওর জলের কণা তথা অণুগুলো এক একটা গ্যাসে রূপান্তরিত হয়ে অর্থাৎ বাষ্পে রূপান্তরিত হয়ে এই খালি যে জায়গাটা আবদ্ধ পাত্রের এই উপরে যে শূন্য স্থানটাতে জমা হতে থাকবে। অর্থাৎ এই বিন্দু বিন্দু দেখাচ্ছি, এগুলো হচ্ছে মনে করো জলীয় বাষ্প কণা। তো এই জলীয় বাষ্প কোথা থেকে এলো? এই জলের, তরল জলের উপরিতলের পৃষ্ঠ ভাগ থেকে জলের কণাগুলো কি করে না, ওর যে পরিবেশ তথা অন্যান্য জল যে রয়েছে ওখান থেকে লিন তাপটা গ্রহণ করে বাষ্পীভবনের লিন তাপ গ্রহণ করে সেই জলের অণুগুলো কিছু সংখ্যক বাষ্পে রূপান্তরিত হয়। তার মানে এই ভেতরের শূন্য স্থানটা জলীয় বাষ্প দিয়ে পূরণ হতে থাকবে এবং হতে হতে এক সময় দেখা যাবে আর জলীয় বাষ্প বাড়ছে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর সর্বাধিক জলীয় বাষ্প ওইখানে সঞ্চিত হয়ে যাবে। ওই অবস্থার ওই যে বাষ্পটা রয়েছে এটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্প। তো বাষ্প কণাগুলো অর্থাৎ অণুগুলো কি করে, ওই আবদ্ধ পাত্রের চতুর্দিকে দেওয়ালে ধাক্কা দেয়, জলের উপরিতলের পৃষ্ঠতলেও ধাক্কা দেয় এবং পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। এছাড়া নিজেদের মধ্যেও ধাক্কা ধাক্কি করে, কারণ ওরা তো গতিশীল থাকে, বাষ্পীয় মলিকুলগুলো অণুগুলো গতিশীল থাকে। তো তার মধ্যে পাত্রের দেওয়ালে যে ধাক্কাগুলো দেয়, যে আঘাতগুলো করে, সেইগুলোই কিন্তু চাপ। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রেও ঠিক একইভাবে ক্লাস 10-এ গেলে তোমরা জানতে পারবে যে এই গ্যাসীয় কণা তথা বাষ্প কণাগুলো পাত্রের দেওয়ালে যে ধাক্কা দেয় সেটা হচ্ছে ওই গ্যাস বা বাষ্পের চাপ। তো এখানে সম্পৃক্ত বাষ্প মানে সর্বাধিক বাষ্প যখন এসে যাবে তখন একটা চাপ পাওয়া যাবে। সেই চাপের মানটা আমরা পরিমাপ করতে পারি। আমরা তো জানি বাষ্পের চাপ বা গ্যাসের চাপ পরিমাপ করার পদ্ধতি আমাদের অলরেডি জানা আছে পারদস্তম্ভের চাপের উচ্চতা থেকে। তো দেখো, এই যে চাপের মানটা যখন সম্পৃক্ত বাষ্প ওই জায়গাটা জমা হবে অর্থাৎ সর্বাধিক জলীয় বাষ্প জমা হয়ে যাবে, তখন কিন্তু আর চাপের মান বাড়বে না, অর্থাৎ একটা নির্দিষ্ট চাপের মান এসে যাবে, সম্পৃক্ত বাষ্পের চাপটা স্থির হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে ওই অবস্থার বাষ্পটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ যখন শুরু থেকে বাষ্প শুরু হয় তখন তার মানে সম্পৃক্ত বাষ্পের আগের মুহূর্ত পর্যন্ত যে জলীয় বাষ্প বা বাষ্প এখানে সঞ্চিত হয়েছে সেই বাষ্পটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। তার কিন্তু চাপের মান পরিবর্তনশীল হবে, যত সময় যাবে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে বাষ্প চাপের মান বাড়তে থাকবে আর উষ্ণতা স্থির থাকবে। এই যে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প সম্পর্কে ধারণা, যে কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক
যে পরিমাণ বাষ্প থাকতে পারে তা ওই স্থানে থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্পের চাপকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। সম্পৃক্ত জলীয় বাষ্পের জলীয় বাষ্পচাপকে জলীয় টান বলা হয়, অ্যাকুয়াস টেনশন বলা হয়। আর অসম্পৃক্ত বাষ্প কি নয়, সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকে তার থেকে কম থাকবে। অর্থাৎ এখানে লিখেছি দেখো, যে কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে কম বাষ্প থাকলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। আর অসম্পৃক্ত বাষ্পের চাপকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। তাহলে এই হলো সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প সম্পর্কীয় ধারণা এবং সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পর্কেও জানা হলো, আমাদের সম্পর্কে জানা হলো। এরপরে আমরা আর্দ্রতা, হিউমিডিটি টপিকটা শুরু করছি। যে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটাই হচ্ছে আর্দ্রতা। কোনো একটা নির্দিষ্ট বায়ুর আয়তন নিতে হবে। একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্পের পরিমাণটা কতটা রয়েছে সেটাই হচ্ছে হিউমিডিটি তথা বায়ুর আর্দ্রতা বোঝায়। আবার এই আর্দ্রতা দুটো উপায়ে প্রকাশ করা হয় সাধারণভাবে। একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, মানে তুলনামূলক আর্দ্রতা। একটা লক্ষ্য করতে হবে যে আমরা এখানে আর্দ্রতার বিষয়ে যে স্টাডিটা করছি, দেখো নির্দিষ্ট আয়তনের একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বায়ুর আর্দ্রতাকে নির্দেশ করে। সাধারণত আর্দ্রতাকে দুভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা বললাম আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা বলতে কি বোঝো না, দেখো পরম আর্দ্রতা বলতে প্রতি ঘনমিটার বায়ুতে পরম আর্দ্রতা অ্যাবসলিউট হিউমিডিটি প্রতি ঘনমিটার মানে 1 ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে, যত গ্রাম জলীয় বাষ্প থাকবে, তাহলে প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে, অ্যাবসলিউট হিউমিডিটি পরম আর্দ্রতা বলা হয়। তাহলে এই হলো পরম আর্দ্রতা সম্পর্কীয় আইডিয়া। এরপরে আসছে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি। পরম আর্দ্রতা বলতে নিশ্চয়ই বুঝতে পারছো যে 1 ঘনমিটার বায়ুর মধ্যে যত গ্রাম জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের গ্রাম ওজনটাই, গ্রাম ভরটাই হচ্ছে তার পরম আর্দ্রতা হিসাবে ধরা হয়। যে প্রতি ঘনমিটার বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে, কত গ্রাম, সেটাই হচ্ছে। তাহলে পরম আর্দ্রতার পর আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ এখানে দেখো কোন নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর, এবং ওই একই উষ্ণতায় ওই একই আয়তনে সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তার মানে কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো বায়ু জলীয় বাষ্প উপস্থিত জলীয় বাষ্প ওই আয়তনের ওই উষ্ণতায় সম্পৃক্ত অবস্থার বায়ুর জলীয় বাষ্পের তুলনায় কতটা ভারী, এই তুলনামূলক মানটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তার মানে এখানে দুটো ভরের অনুপাত, যে কোনো অসম্পৃক্ত বা অন্য কোনো অবস্থার বায়ুর
যে জলীয় বাষ্পের পরিমাণ এবং সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভরের পরিমাণের অনুপাত। শুধু দুটো জিনিস স্থির থাকবে, যে বায়ুর আয়তনটা স্থির থাকবে, সম্পৃক্ত এবং ওই অসম্পৃক্ত হোক বা অন্য যে কোনো অবস্থার বায়ু যার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হবে তার আয়তন আর সম্পৃক্ত যে বায়ুর আয়তন একই হতে হবে, আর উষ্ণতাটা উভয় ক্ষেত্রে স্থির হতে হবে, তবেই আপেক্ষিক আর্দ্রতার মান নির্ণয় করা যায়। তাহলে দেখো ডিফাইনটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। তার মানে দুটো ভরের অনুপাত। হ্যাঁ, একটা যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবে তার ভর, তার হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর, ঠিক ওর পরিমাণ সম্পৃক্ত বায়ুর জলীয় বাষ্পের ভরের অনুপাত, দ্যাট ইজ আপেক্ষিক আর্দ্রতা। কাজে আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইড বাই ওই তাপমাত্রায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। এই দুটো রাশির অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার আপেক্ষিক আর্দ্রতাকে আমরা সাধারণত পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হিসাবে প্রকাশ করে থাকি। আর আমাদের রোজনৈমিত্তিক জীবনে অর্থাৎ প্রাত্যহিক জীবনে এই আপেক্ষিক আর্দ্রতার প্রভাব বিভিন্নভাবে রয়েছে। হ্যাঁ, আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর হতে পারে আপেক্ষিক আর্দ্রতার মানটা বা পরিমাণটা হচ্ছে 50 থেকে 60% হলে, আর এর থেকে বেশি অর্থাৎ 50 থেকে 60%-এর অধিক যদি আপেক্ষিক আর্দ্রতার মান হয়ে যায় বায়ুতে, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই অস্বস্তিকর হয়ে যাবে। আবার আপেক্ষিক আর্দ্রতার মান খুব বেশি হয়ে গেলে বৃষ্টিপাতের সম্ভাবনা জানা যায়। ব্যারোমিটার থেকে আমরা পরিমাপ করে মানে জলবায়ুর বার্তা দিতে পারি আপেক্ষিক আর্দ্রতা থেকে। এই জন্য জলবায়ু খবর প্রকাশের সাথে সাথে তাতে আপেক্ষিক আর্দ্রতার কথাটা প্রায় প্রকাশ করতে হয়। প্রায় বলছি সবসময় প্রকাশ করতে হয় যে আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত শতকরা হিসাবে প্রকাশ করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে এর নানান প্রভাব রয়েছে। আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, এটা স্বাস্থ্যকর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50 থেকে 60%। এর বেশি হলে আমরা অস্বস্তি বোধ করে থাকি। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বায়ু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। তাহলে এই হলো আপেক্ষিক আর্দ্রতা, এবং তার আগে পরম আর্দ্রতা আলোচনা করেছি। এবার দেখো শিশির, কুয়াশা, এই বিষয়গুলো সম্পর্কেও তোমাদের একটু ধারণা থাকা দরকার আছে। যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মাত্রার পরিমাণটা খুব বেশি হয়ে গেলে এবং তার তাপমাত্রা যদি কমতে থাকে, তাহলে কিন্তু সেই জলীয় বাষ্পের কিছু পরিমাণ কি হয় না ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, ছোট ছোট তরল কণায়, এবং সেই তরল কণাগুলি শিশির রূপে সঞ্চিত হয় ঘাসের উপরে উপরে। আর বিশেষ করে শরৎকালের রাতের দিকের আকাশে মেঘহীন অবস্থায় শিশিরের সৃষ্টি হয়ে থাকে। এটা তোমাদের বিষয় হিসাবে জানা আছে। দেখেছো তোমরা যে এখন শরৎকাল চলছে, এখন শিশির উৎপন্ন হয়। তার মানে এই সময় যে উষ্ণতায় এই শিশির উৎপন্ন হয়, সেই উষ্ণতাকে বলা হচ্ছে কি শিশিরাঙ্ক তাপমাত্রা, অর্থাৎ শিশিরাঙ্ক। তাহলে দেখো এরপর কুয়াশা, সেটা কি ধরনের না এই তাপমাত্রা বায়ুমণ্ডলে কমলে, খুব বেশি কমতে থাকলে তাহলে কি হয় না বায়ুর জলীয় বাষ্প কণাগুলো
তরলীভূত মানে ঘনীভূত হয়ে তরল কণায় পরিণত হয় এবং বায়ুতে উপস্থিত ধূলিকণা, কয়লার গুঁড়ো এইগুলোতে ওই জলীয় কণাগুলো কি হয় না মিশে গিয়ে একটা মিশ্রণ তৈরি করে, একটা ধোঁয়াতে বা একটা আবছা মিশ্রণ তৈরি করে, যাকে আমরা কুয়াশা বলে থাকি। হ্যাঁ, ফগ, কুয়াশা বলে থাকি। এবার বিশেষ করে কলকারখানা যেসব অঞ্চলে রয়েছে, শিল্পাঞ্চল যাকে বলে, সেখানকার বায়ুমণ্ডলে নিশ্চিত কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, বিভিন্ন গ্যাসীয় পদার্থ যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বিভিন্ন গ্যাসীয় কণাগুলো থাকে। সেই গ্যাসীয় কণাগুলো ওই কুয়াশাতে মিশে গেলে আরো একটা ঘনীভূত একটা অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ এই গ্যাসীয় পদার্থ মিশ্রিত কুয়াশাকেই আমরা বলে থাকি স্মগ বা ধোঁয়াশা। তাহলে দেখো, আমরা স্মগ বা ধোঁয়াশা আর শিশিরাঙ্ক এবং শিশির, কুয়াশা, এই তিনটা টপিক এখানে আলোচনা করলাম। তাহলে এই হলো বিষয়টা। এরপরে লাস্ট টপিক আসবে, তারপরে আমরা পরে আলোচনা করব যেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে দেখো, আমরা যে ডেফিনেশনগুলো করলাম, শিশিরাঙ্ক যেটা বললাম সেটা দেখো আমি এখন বোর্ডে লিখে দিয়েছি যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। নির্দিষ্ট পরিমাণ যে বায়ু, তার মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্প দিয়ে ওই বায়ুটা কি হচ্ছে সম্পৃক্ত হয়, যে পরিমাণ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকেই ওই বায়ু শিশিরাঙ্ক বলা হয়। কেমন? ঠিক আছে, যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই বায়ুটা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকেই বলা হচ্ছে ওই বায়ুর শিশিরাঙ্ক। আর শিশির কথাটা যেটা বোঝালাম, ডু, এটা ডু পয়েন্ট শিশিরাঙ্ক। আর ডু দ্যাট ইজ, দেখো, শিশিরাঙ্কে বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আসে। কেমন? শিশিরাঙ্কের তাপমাত্রায় বায়ু তো জলীয় বাষ্প দ্বারা কি হচ্ছে সম্পৃক্ত হয়, ডেফিনিশনে বললাম, আর এখানেও তাই এক কথা বলা হচ্ছে। এবার তাপমাত্রা আরো কমলে, অর্থাৎ শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় যদি পৌঁছে যায়, বায়ুর মধ্য থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে। বায়ুর মধ্য থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে, ঘাসের উপরে জমে শিশির তৈরি হয়। সাধারণত শরৎকালে রাতের আকাশ মেঘহীন থাকলে ভোরে শিশির তৈরি হয়। কুয়াশা যেটা বোঝালাম সেটাই লেখা আছে। দেখো, যে বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চলে উষ্ণতা হ্রাস পেয়ে শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুর ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদিকে আশ্রয় করে ভাসতে থাকে। একে কুয়াশা বলা হয় বা ফগ বলা হয়। দ্যাট ইজ, এটাকে কুহেলিকাও বলা হয়। এবার দেখো, কুয়াশা স্থলভূমির উপর বলা হয় কুয়াশা, আর জলভূমির উপর হলে কুহেলিকা। অর্থাৎ কুয়াশা স্থলভূমির উপর এবং কুহেলিকা জলাশয়ের উপর সৃষ্টি হয়। আর ধোঁয়া আর কুয়াশা মিশে সৃষ্ট ঘন আবরণকে স্মগ বা ধোঁয়াশা বলা হয়। এটাও আমি বললাম যে ওই ধোঁয়াটা কোথায় হয় না কলকারখানা, শিল্পাঞ্চলে, যেখানে শিল্পাঞ্চলে কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, সেই ধোঁয়ার সাথে কুয়াশা মিশে গিয়ে স্মগ বা ধোঁয়াশার সৃষ্টি হয়। ক্ষতিকারক স্মগ বা ধোঁয়াশার সৃষ্টি হয়। এই হলো